রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা আদালতের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৬ জন। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেন, হামলার পেছনে ভারতের হাত রয়েছে। তবে প্রতিরক্ষামন্ত্রী দায় চাপাচ্ছেন আফগানিস্তানের ওপর। দেশে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে উল্লেখ করে কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে ভারতের নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় চলছে তদন্ত কার্যক্রম। আরও ৩ চিকিৎসককে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ২ ধরনের বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবে। একই সঙ্গে ২টি অবিস্ফোরিত কার্তুজও উদ্ধার করা হয়েছে। এদিকে নয়াদিল্লির এই ঘটনায় চীন, ইরান সহ শোক জানিয়েছে বিভিন্ন দেশ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। একদিনে নিহত হয়েছেন অন্তত ৩ ফিলিস্তিনি। কানাডায় G7 সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আলোচনা হবে গাজা ইস্যু নিয়ে। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো প্যারিসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করে শান্তি উদ্যোগে নতুন জোয়ার আনার আহ্বান জানিয়েছেন। গাজায় ত্রাণের সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল বাসিন্দারা। ত্রাণ সরবরাহে ইসরায়েলি সেনাদের বাধায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলেও দাবি বাসিন্দাদের। চলমান এই সংকটের মধ্যেই দেখা দিয়েছে গাজা ভাগ হওয়ার শঙ্কা। এবার শুনবেন বিস্তারিত। সহিংস হামলায় কেঁপে উঠেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা ৩৯ ইসলামাবাদ জেলা আদালতের গেটের বাইরে পুলিশের গাড়ির কাছে হঠাৎ বোমা বিস্ফোরিত হয়। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি জানান, হামলাকারী প্রথমে আদালতের ভেতরে প্রবেশের চেষ্টা করেন, ব্যর্থ হয়ে পুলিশের গাড়িকে লক্ষ্য করেন। একে আত্মঘাতী হামলা বলে নিশ্চিত করেছেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে সন্দেহভাজনের মাথা উদ্ধার করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার পেছনে ভারতের হাত রয়েছে বলে উল্লেখ করেন। এমনকি একই দিনে হওয়া ক্যাডেট কলেজের হামলাতেও নয়াদিল্লিকে দায়ী করেন তিনি। তবে এই অভিযোগের কোনো প্রমাণ দেখাতে পারেননি প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দেশের যুদ্ধে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন, যদিও হামলার দায় তিনি চাপাচ্ছেন আফগানিস্তানের ওপর। হুঁশিয়ারি দিয়ে বলেন, আফগান তালেবানদের মোকাবিলা করতে পাকিস্তান যথেষ্ট সক্ষম। পাকিস্তানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এই হামলার কঠোর নিন্দা জানান। রাষ্ট্রীয় তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানান তারা। এ ঘটনার কয়েক ঘন্টা আগে পাকিস্তানের ওয়াজিরিস্তানে একটি ক্যাডেট কলেজে সন্ত্রাসী হামলা চালিয়ে ছাত্রদের জিম্মি করার চেষ্টা চালানো হয়। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ব্যর্থ হয় হামলাকারীরা। মঙ্গলবার ভোরের আলো ফুটেই ভারতের রাজধানী নয়াদিল্লির মেট্রো স্টেশনে ছুটে আসেন স্বজনরা। এদিন সকাল থেকেই আলামত সংগ্রহ করতে শুরু করে ফরেনসিক টিম। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় চলছে বিস্ফোরণের তদন্ত কার্যক্রম। সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একাধিক গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে হতাহত হন অনেকে। জম্মু ও কাশ্মীরের ২ জন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি। বিস্ফোরণের পেছনে বড় নেটওয়ার্ক বা সন্ত্রাসী কার্যক্রম আছে কিনা তা যাচাই করা হচ্ছে। ওই ঘটনার কয়েক ঘন্টা আগে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার পুলিশ হাজার হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করে। উদ্ধারকৃত বিস্ফোরক সম্ভাব্য অ্যামোনিয়াম নাইট্রেট। এদিকে বিস্ফোরণের পর বিমানবন্দর, মেট্রো স্টেশন সহ সরকারি বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মুম্বাই ও উত্তরপ্রদেশের পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। দেশটিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নয়াদিল্লির এই ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন। বিরতির ১ মাস পার হলেও গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিভিন্ন সময় আটকে দিচ্ছে খাদ্য, ওষুধ থেকে শুরু করে নানা মানবিক সহায়তাও। উপত্যকাটির বিভিন্ন স্থানে হামলায় একদিনে নিহত হয়েছেন কয়েকজন।
এর মধ্যেই চলছে মরদেহ উদ্ধারের কাজ। বিভিন্ন স্থানের ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হচ্ছে নেতানিয়াহু বাহিনীর নৃশংসতায় নিহত বহু মানুষের দেহাবশেষ। দীর্ঘদিন পর এভাবে মরদেহ শনাক্তের পর পরিবারগুলোর কষ্ট আরও বাড়ছে। এমনকি ডিএনএ পরীক্ষার অভাব ও পচন ধরায় শনাক্তকরণে দেখা দিয়েছে জটিলতা। একই সঙ্গে মানবিক সংকট গভীরতর হচ্ছে বলে সতর্ক করেছে মানবাধিকার সংস্থাগুলো। গাজায় ৬,০০০ অঙ্গ হারানো ব্যক্তির জরুরি পুনর্বাসন প্রয়োজন বলেও জানিয়েছে তারা। এছাড়া শিশুদের টিকাদান অভিযান বন্ধ হয়ে গেছে ইসরায়েলি অবরোধে। ইউনিসেফ জানিয়েছে ৪০,০০০ শিশুর টিকার জন্য বরাদ্দ করা ১৬ লাখ সিরিঞ্জ আটকে রেখেছে ইসরায়েল। এদিকে G7 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উদ্দেশ্যে কানাডায় রওনা দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানা গেছে আলোচনার শীর্ষে থাকবে গাজা ইস্যু। এতে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ওপর চাপ পড়বে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো প্যারিসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করে শান্তি উদ্যোগে নতুন জোয়ার আনার আহ্বান জানিয়েছেন। পশ্চিম তীরেও দিন দিন বাড়ছে সহিংসতা ও দখল। ইসরায়েলি সেনারা ইয়াবাদ শহর দখলে নিয়ে স্থানীয়দের ঘরবাড়ি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে তুলকারেমে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগে পুড়েছে ফিলিস্তিনি কারখানা, জমি আর আশ্রয়কেন্দ্র। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা ধ্বংসস্তূপেও এককালে কর্মচাঞ্চল্যে পরিপূর্ণ প্রাণীর বিচরণ ছিল, কিন্তু আজ সেখানে দুবেলা খাবার জোটাতেও হিমশিম খাচ্ছে বাসিন্দারা। যুদ্ধবিধ্বস্ত গাজায় অপর্যাপ্ত ত্রাণ আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল নিরীহ ফিলিস্তিনিদের জীবন। যুদ্ধবিরতির পর নিত্যপণ্যের দাম সামান্য কমলেও এখনও বেশিরভাগ জিনিসের দাম নাগালের বাইরে বলে জানাচ্ছেন তারা। যুদ্ধের আগের সেই রমরমা বাজার আর নেই। জরুরি প্রয়োজনের জিনিস বাজারে নেই বললেই চলে। বেশিরভাগই অপ্রয়োজনীয়। যা পাওয়া যাচ্ছে তার দামও অস্বাভাবিক রকমের বেশি। চুক্তিতে নির্ধারিত পরিমাণের তুলনায় কম ত্রাণ প্রবেশের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনও বলছে একই কথা। জরিপ বলছে নির্ধারিত পরিমাণের কেবল ২৪% ত্রাণই প্রবেশ করছে অঞ্চলটিতে। এর মধ্যেই দেখা দিয়েছে গাজা ভাগ হওয়ার শঙ্কা। রয়টার্সের তথ্য অনুযায়ী ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপে এখন ইসরায়েল গাজার প্রায় ৫৩% এলাকা নিয়ন্ত্রণ করছে। পরবর্তী ধাপে ইসরায়েলের আরও পিছু হটা গাজায় অন্তর্বর্তী সরকার ও বহুজাতিক শান্তিরক্ষা বাহিনী গঠন, হামাসের নিরস্ত্রীকরণ এবং পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। তবে হামাস ও ইসরায়েল তাদের শর্ত পূরণে অস্বীকৃতি জানাচ্ছে। গাজার ইসরায়েল অধিকৃত অঞ্চলে চলছে অবকাঠামো নির্মাণের কাজ। ইউরোপ ও আরব দেশগুলো বলছে ফিলিস্তিন কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত না করলে তারা শান্তিরক্ষা বা পুনর্গঠনের দায়িত্বে অংশ নেবে না। যদি রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো পথ না খোলে তবে উপসাগরীয় দেশগুলোও আর্থিক সহায়তা দিতে অনিচ্ছুক। ফলে $৭০ বিলিয়ন ব্যয়ে গাজা পুনর্গঠনের পরিকল্পনাও ঝুলে আছে অনিশ্চয়তায়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের দৃঢ় মধ্যস্থতা ছাড়া ইয়েলো লাইন গাজার কার্যত স্থায়ী সীমান্তে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এতে শুধু ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নই নয়, ২০ লাখ মানুষের ভবিষ্যৎ শঙ্কায় পড়তে চলেছে।